সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বাংলাদেশের এই গণহত্যাকে বিশ্বের কেউ এখন আর মেনে নিতে পারছে না। ইতিমধ্যেই দেশে বিদেশে চরমভাবে এর বিরুদ্ধে মানুষ মুখ খোলা শুরু করে দিয়েছে এবং বিদেশি বিভিন্ন সংস্থা, ইন্টারন্যাশনাল সংস্থা, তারা এর প্রতিবাদ অব্যাহত রেখেছে। আজকের এই মুহূর্তে আমি কথা বলতে চাই, প্রথম আলোর একটি নিউজ আপনারা দেখেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব তিনি শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়েছেন। তার এই খোলা চিঠিতে কি আছে আমরা একটু প্রথমে দেখে নিই। প্রধানমন্ত্রীর প্রতি অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি, প্রথম আলো, প্রকাশ 30 জুলাই 2024। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ক। এই মঙ্গলবার এই চিঠিতে অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওই চিঠিতে শুরুতে ক্যালামার্ক লিখেছেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সাম্প্রতিক সহিংস দমনাভিযানের বিষয়ে গভীর উদ্বেগ নিয়ে আমি আপনাকে লিখছি। সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করা, বিক্ষোভের সময় 200 জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। দেখেন, 200-র অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন, এটার সঠিক তথ্য শেখ হাসিনাও জানে না, বলে না, কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা বলছেন যে আমরা যতটুকু জানি 200-র অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন, তার জবাব আপনাকে দিতেই হবে। তারপরে দেখেন, চিঠিতে ক্যালামার্ক লিখেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত 28 জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন যে সহিংসতা 146 জন নিহত হয়েছে। যদিও বেসরকারি সূত্র যেমন প্রথম আলোর তথ্য অনুযায়ী সহিংসতায় কমপক্ষে 211 জনের মৃত্যু হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ দমন অভিযানের অন্যতম হয়ে উঠেছে। বিক্ষোভ শান্ত করতে দেশজুড়ে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অনেক বেশি মৃত্যুর এই সংখ্যা বিক্ষোভ ও ভিন্ন মতের প্রতি বাংলাদেশি কর্তৃপক্ষের চরম অসহিষ্ণুতার দুঃখজনক অধ্যায় হয়ে উঠছে। বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন বহির্ভূত শক্তি প্রয়োগে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের নিষ্ঠুর অবহেলা ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 10 দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। পৃথক 2টি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য উপাত্ত যাচাই করেছে, যাতে 6 দিনের যোগাযোগ বিধিনিষেধ, ইন্টারনেট বন্ধ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূত বল প্রয়োগ, আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয় নিশ্চিত হয়েছে। ক্যালামার্ক লিখেছেন, আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর থেকে গুলির বেআইনি ব্যবহার, শিক্ষার্থীরা আবদ্ধ স্থানে থাকা অবস্থায় সেখানে কাঁদানে গ্যাসের বিপজ্জনক ব্যবহার এবং একে ঘরানার অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্রের নির্বিঘ্ন ব্যবহার হয়েছে। অ্যামনেস্টি আরও দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বাংলাদেশ ছাত্রলীগ BCL সহিংসতা চালিয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। এই বিক্ষোভের মধ্যে গত 18 জুলাই সন্ধ্যা থেকে বাংলাদেশের মানুষ দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার বিষয়টি মুখোমুখি হয়েছে। ইন্টারনেট পুরোপুরি বন্ধ করার আগে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সাময়িক বাধাগ্রস্ত করা হয়। এরপর কিছু এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। গত 19 জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP 144 দ্বারা জারি করে রাজধানীর সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করে। গত 19 জুলাই শুক্রবার মধ্যরাতে পুলিশ দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয় এবং কারফিউ জারি করা হয়। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ, দেশজুড়ে কারফিউ জারি করে দেখামাত্র গুলি করার নির্দেশ এবং ঢাকায় সব ধরনের বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের উপর নজিরবিহীন দমন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। দেখতে পেয়েছেন,
আমরা তো আওয়ামী লীগ দেখে না, কিন্তু বিশ্বের মানুষ এখন দেখছে যে শেখ হাসিনা কি পরিমাণ বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। এ ধরনের বিধিনিষেধ নাগরিক রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে তার লঙ্ঘন। আমরা জানতে পেরেছি গত 23শে জুলাই দেশে 6 দিন পর ইন্টারনেট ফিরে আসে এবং 24শে জুলাই কারফিউ শিথিল হয়, আর 28শে জুলাই মোবাইল ইন্টারনেট ফিরে আসে। তবে এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে। ক্যালমার্ট তার চিঠিতে লিখছেন, গণমাধ্যমের প্রতিবেদন তথ্য অনুযায়ী 10,000-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগ বিরোধী দলের নেতাকর্মী, আন্দোলনকারী, শিক্ষার্থী ও বিক্ষোভে অংশগ্রহণকারী। এছাড়া শুধু রাজধানীতেই থানায় 200টির মতো মামলা করে 2,13,000-এর বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব আসামি বেশিরভাগই অজ্ঞাত। এফআইআরে কারো নাম না দেওয়ায় কৌশলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যে কাউকে চাইলেই গ্রেপ্তার করার সুযোগ এনে দেয়। গ্রেপ্তারের ও ছাত্র বিক্ষোভকারীদের নির্বিচারে আটকে রাখা ভয়ের পরিবেশকে আরও স্থায়ী করেছে। এটা লক্ষণীয় যে বাংলাদেশে অসহিষ্ণুতা ও ভিন্নমত দমন বেড়ে যাওয়ার বিস্তৃত পটভূমিতেই ছাত্র বিক্ষোভের উপর এমন প্রাণঘাতী দমনাভিযান চালানো হয়েছে। দমনমূলক আইন যেমন ডিজিটাল নিরাপত্তা আইন 2018, যা পরবর্তী সময়ে প্রায় সাইবার নিরাপত্তা আইন 2023 হয়েছে। এই আইনের মাধ্যমে সরকারের সঙ্গে ভিন্নবাদ বা সমালোচনার জন্য সাংবাদিক, মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্টদের লক্ষ্যবস্তুতে বানানো হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আন্তর্জাতিক আইনের আওতাধীন বাধ্যবাধকতাগুলোকে প্রতি সম্মান দেখানো, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা ও বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখার পদ্ধতি অবলম্বনের আহ্বান জানানো হয়। তা সত্ত্বেও বাংলাদেশ সরকার বারবার আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা সমুন্নত রাখতে অনাগ্রহ দেখিয়েছে এবং সহিংসতা বন্ধে কোনো অর্থবহ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট চিঠিতে বাংলাদেশ সরকারের প্রতি কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মধ্যে রয়েছে অবিলম্বে সম্পূর্ণরূপে কারফিউ প্রত্যাহার, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া, ভবিষ্যতে বিক্ষোভ দমনে কারফিউর মধ্যে দেওয়া মাত্রই গুলি করার নির্দেশ ও ইন্টারনেট বন্ধ করা হবে না বা অন্যান্য মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হবে না এমন নিশ্চয়তা প্রদান, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সংযম দেখানোর নির্দেশ, বিক্ষোভকারীদের উপর অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শক্তি প্রয়োগ না করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ গ্রহণ, বিক্ষোভ দমনের সময় হতাহতের ঘটনা পুঙ্খানুরূপে কার্যকরী, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে জাতিসংঘের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করা, এ ঘটনায় আইন বহির্ভূতভাবে শক্তি প্রয়োগের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতি নিশ্চিত করা, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ও বেঁচে যাওয়া ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা। এছাড়া বাংলাদেশের সংবিধান, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড মেনে শান্তিপূর্ণ সমাবেশের অগ্রাধিকার, মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা নিশ্চয়তা প্রদান করা এবং এক্ষেত্রে যেসব আইনি বাধা রয়েছে সেসব সাইবার নিরাপত্তা আইন, ফৌজদারি কার্যবিধির 144 দ্বারা বিলুপ্তকরণ। ক্যালামার্ট তার চিঠিতে শেষে লেখেন, ওপরের বাধ্যবাধকতাগুলো মেনে চললে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ফিরে আনতে সহায়ক হতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার প্রদর্শিত হবে। তিনি লিখছেন, বিশ্ব তাকিয়ে আছে এবং এটা অপরিহার্য যে বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে। দেখেন, তাহলে বাংলাদেশের মানুষের উপরে যে নির্বিচারে যা করেছে সব আজকের বিশ্ব মিডিয়া, বিশ্ব সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবাই দেখছে। সবাই মনে করে শেখ হাসিনার এই ধরনের কার্যক্রম বিরত থাকা উচিত এবং বাংলাদেশের এই সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। আমরাও বিশ্বাস করি ফ্যাসিবাদী এই হাসিনার হাত থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পাবে এবং এদেশের মানুষ অবশ্যই স্বাধীনতার স্বাদ ভোগ করবে। সেক্ষেত্রে এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করাই আমাদের কাজ। সবাইকে ধন্যবাদ।